আহ, দর্শক আসসালামু আলাইকুম। একটি রিপোর্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে 2024-এর থার্ড কোয়ার্টার পর্যন্ত কানাডাতে কোন দেশ থেকে বেশি মানুষ ইমিগ্রেশন নিয়েছে বা পিআর পেয়েছে, সে বিষয়ে একটি স্ট্যাটিস্টিক্স জানাবো। তো তার আগে বলি যে স্ট্যাটিস্টিক্স এর সাথে বাংলাদেশ শীর্ষ 10টির মধ্যে একটিও নেই। বাংলাদেশ শীর্ষ 10টির মধ্যে একটিও নেই, তো কেন নেই সেটা একটু ভিডিওর পরে জানানোর চেষ্টা করব, এবং যারা শীর্ষ 10-এ আছেন তারা কেন আছেন, কিভাবে আছেন, সে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব। তো যেটা হচ্ছে যে শুরুতেই বলি যে এই সব জায়গাগুলিতে ভারতের প্রাধান্য, ভারতের জয় জয়কার সব জায়গাতেই, কারণ কানাডার ইমিগ্রেশনের এখন একটি অন্যতম পার্ট হচ্ছে ভারত। একসময় চায়না ছিল আহ, প্রথম দিকে, তারপরে ফিলিপিন ছিল, এখন তাদেরকে সবাইকে ছাড়িয়ে কিন্তু ভারত উঠে এসেছে। তো আমি যদি একটু যে এই থার্ড কোয়ার্টারের একটু যদি পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত যদি একটু ডেটা দেখাই, সেখানে ইন্ডিয়া থেকে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে 86,855 জন। অর্থাৎ আমি যেটা বললাম যে এখানে 10 জনের লিস্ট দেখছেন, এখানে বাংলাদেশ নেই। 86-র পরে ফিলিপিন হচ্ছে 20,645 জন, অর্থাৎ কই 86,000 আর কই 20,000, অর্থাৎ অলমোস্ট 3-4 গুণ বেশি। তারপরেই রয়েছে চায়না, চায়না হচ্ছে গিয়ে 19,000, তারপরে নাইজেরিয়া 12,280, তারপরে ক্যামারুন রয়েছে, ক্যামেরুন হচ্ছে 10,950, তারপরে আফগানিস্তান একটি বড় সংখ্যা দখল করে আছে, 8,905, ইরিত্রিয়া 7,000, আফ্রিকান দেশ ইরান, ইরান হচ্ছে গিয়ে 7,815 জন, পাকিস্তান একটি বড় সংখ্যা 6,735 জন, এবং তারপরে রয়েছে ফ্রান্স, ফ্রান্স রয়েছে 6,085 জন। তো অর্থাৎ এই 10টি দেশের মধ্যে বাংলাদেশ নেই, বাংলাদেশ হয়তো আছে 15-16 নম্বরে হয়তো আছে। ওরা এই 10টি দেশের কথা বলেছে। তো একটু প্রথমে একটু কিছু জিনিস বলি, যে যেমন ফ্রান্স, ফ্রান্স কেন, ফ্রান্সও তো একটি উন্নত দেশ, হ্যাঁ, তারপরে অনেকে আসে ফ্রান্স থেকে, ইংলিশ স্পিকিং দেশ, হয়তো ইন্টারন্যাশনাল ভাষাটা যেন তাদের সন্তানরা যেন ধরতে পারে, হয়তো এই কারণে চলে আসে। আর তাছাড়া কুইবেক অঞ্চলে ফ্রান্স উপনিবেশ ছিল, সেই বা পুরো কানাডা জুড়েই একসময় ব্রিটিশ এবং ফ্রান্স উপনিবেশ ছিল, সেই কারণে ফ্রান্স থেকে হয়তো অনেকে এসেছে। ইরান থেকে একটি বড় সংখ্যা এসেছে, কারণ ইরান থেকে অনেকেই পলিটিক্যাল অ্যাসাইলাম করে, এবং আফগানিস্তান থেকেও পলিটিক্যাল অ্যাসাইলাম করেছে যারা, তারা আছে। ক্যামারুন থেকে কি দশা জানি না, তারা হয়তো এমনি এসেছে বা কিছু একটা। ইরিত্রিয়া থেকে কিন্তু তাদের পলিটিক্যাল অ্যাসাইলাম বা তারা রিফিউজি হয়ে এসেছে। তবে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপিন, চায়না, এগুলি কিন্তু অবশ্যই তারা তাদের মতো করে এসেছে। তো এবার আসেন যে ইন্ডিয়া কেন এগিয়ে বা চায়না কেন এগিয়ে, সে জায়গাটা যদি একটু বলি, যে সেটা হচ্ছে যে কানাডার যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশন কিন্তু প্রক্রিয়াটা আজকে শুরু হয়নি, অনেক বছর আগে, 100 বছর আগে এটা শুরু হয়েছে। 100 বছর আগে শুরু হয়েছে, এবং আমরা বাংলাদেশিরা মূলত কানাডায় একটা বড় অংশ পড়াশোনা করতে এসেছে, এবং পড়াশোনা করতে আসার পরে তারপরে থেকে গিয়েছে, এবং সেটা বেশি দিন আগের না। আহ, ব্যাপক হারে পড়াশোনা শুরু হয়েছে 90-এর পরে, অর্থাৎ এই 90 সালের পরে। এর আগ পর্যন্ত কানাডায় হাতে গোনা কিছু মানুষ পড়াশোনায় করতে আসতেন, কিন্তু ম্যাসিভলি যে পড়াশোনা সেটা হয়নি, আগে ছিল না। আর কিছু কিছু আমেরিকা থেকে কানাডায় পরে চলে এসেছে, এভাবেই কিন্তু কানাডার বাংলাদেশিদের ইমিগ্রেশন। তো বাংলাদেশিটা আরেকটু পরে আসছি, ভারতটা নিয়ে একটু এবং ফিলিপিন নিয়ে একটু কথা বলি। যে সেটা হচ্ছে যে ভারতের কানাডার যখন প্রথম রেলওয়ে হয় প্রায় 100 বছর আগে, সেই সময় কিন্তু চায়না এবং ভারত থেকে বেশ কিছু শ্রমিক কানাডার রেলওয়েতে কাজ করতে এসেছিল, অর্থাৎ রেল লাইন নির্মাণ করতে এসেছিল, সেই আজ থেকে প্রায় 100 বছর আগে। এবং সেই থেকে কিন্তু তাদের যাত্রা শুরু, এবং চাইনিজরাও সেই সময় আসে রেল লাইন করতে। তখন চাইনিজদের হেড ট্যাক্স বলে একটা কথা ছিল, সেগুলো আজকের আলোচ্য বিষয় না। তো সেই চাইনিজরাও ছিল,
তো এইভাবে কিন্তু সেই আজ থেকে 100 বছর আগে যারা ইমিগ্রেশন শুরু করেছে তারা বড় বড় ব্যবসা করেছে, এবং তারা পরবর্তী, আর ইমিগ্রেশনটা এক সময় অতটা কঠিন ছিল না এখন যতটা কঠিন। সেই সময় সেই সহজ অবস্থাতেই কিন্তু ভারতীয় এবং চায়নারা এসে পড়েছে। আরেকটা চাইনিজদের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ভ্যানকুভার এলাকা থেকে শুধুমাত্র আহ, একটি মহাসাগর পাড়ি দিলেই হয়, এবং সেই মহাসাগর পাড়ি দিয়ে চাইনিজরা কিন্তু ভ্যানকুভার এলাকাতে একটি বড় ধরনের আবাসন স্থল গড়ে তুলেছে। তারা ইনভেস্ট করেছে ব্যবসা বাণিজ্যে, এবং সেখানে তারা দীর্ঘদিন ধরে আছে। আপনি যদি কানাডার ব্যাংকগুলিতে যদি দেখেন, বড় বড় ব্যাংক, সিআইবিসি ব্যাংক, বিএমও ব্যাংক, এদের অনেক মালিকানা কিন্তু এই মুহূর্তে বড় অংশ চাইনিজদের হাতে। তো যার ফলে হচ্ছে যে তাদের যেহেতু ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের ফলে কিন্তু তারা এদেশে সুবিধা করে নিচ্ছে। আর অন্যদিকে ভারতীয়রা, যেটা বললাম যে সেই রেলওয়ের সময় এসেছে, এবং পরবর্তী সময়ে তাদের ইমিগ্রেশন হয় যখন ইন্দিরা গান্ধী মারা যায়, তখন অনেক শিখ সম্প্রদায়ের লোকজন এখানে চলে আসে। পরবর্তী সময় রাজীব গান্ধীর মৃত্যুর পরে ভারতের স্বর্ণ মন্দিরে যখন হামলা হয়, সেই হামলার পরে সেই সময় থেকে ভারতীয়রা আসে, এবং যা আজ থেকে প্রায় 25-30 বছর আগে থেকে, যার ফলে তাদের পরের জেনারেশন বা তারা এখানে থেকে গিয়েছে, এবং ট্রাক বিজনেসটা এখন ভারতীয়দের হাতে। তারা সেই সব বিজনেসে একটা সময় এলএমআই অ্যাপ্রুভ জব নিয়ে তাদেরকে নিয়ে আসতো। তো ফিলিপিনের কথাটা যদি একটু বলি, যে ফিলিপিন হচ্ছে গিয়ে এদেশের ক্লিনিং সেক্টরে কানাডার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে নার্স এবং হসপিটালের সাপোর্ট ওয়ার্কার, এখানে কিন্তু ফিলিপিনিদের জয় জয়কার। আর অন্যদিকে হচ্ছে আপনারা জানেন যে ফিলিপিনে ক্যানেডিয়ান স্টাইলে নার্সিং ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ ফিলিপিনে কেউ নার্সিং পড়াশোনা করেই কানাডাতে অল্প কিছু সময় পরে কানাডাতে নার্সিং করতে পারে। তো যার ফলে, এবং আফগানিস্তান, ইরিত্রিয়া, এগুলির কথা বললাম, এগুলি মূলত রাজনৈতিক, তাদের দেশে অসন্তোষের কারণে তারা এদেশে অ্যাসাইলাম ক্লেম করেছে এবং তারা এসেছে। তো এবার আসেন যে আচ্ছা, আরেকটি বিষয় একটু আমি যদি একটু দেখাই, জানি যে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তারপরে একটু যারা আগ্রহী তারা একটু ধৈর্য নিয়ে দেখবেন। যে সেটা হচ্ছে গিয়ে যে 2024-এর পরে কিন্তু 2015 থেকে 2024 অলমোস্ট 9 বছরে কিন্তু বেশ কিছু দেশ টপ 10-এ ঢুকেছে এবং টপ 10 থেকে বের হয়ে গিয়েছে। যেমন ইউএসএ থেকে আসতো 2015 সালে, ইউএসএ থেকে 7,655 জন কানাডাতে পিআর নিয়েছে। সেই সংখ্যাটাই টপ 10-এ কিন্তু এখন ইউএসএ নাই। তো ইউএসএর সাথে আপনারা জানেন যে ক্যানাডিয়ানদের সাথে একটি আত্মীয়তার সম্পর্ক অলমোস্ট, একই দেশ, যার ফলে অনেকেরই হয়তো ভালো না লাগলে এখানে একটি কাজ নিয়ে তাদের জন্য সেই সময় পিআর প্রসেসিংটা ইজি ছিল, এবং সেখানে তারা চলে এসেছে। সিরিয়া থেকে যখন সিরিয়ায় ঝামেলাগুলি শুরু হয়, তখন 15 সালের দিকে সিরিয়ায় অনেক লোক অ্যাসাইলাম ক্লেম করে, এখন সেটা কমেছে। সাউথ আফ্রিকানরা একসময় প্রচুর পরিমাণে আসতো, আপনারা দেখছেন যে 15 সালে সেই সাউথ আফ্রিকানদেরও পরিমাণ কিন্তু কমে গিয়েছে, এবং সাউথ আফ্রিকানদের পরিমাণ কমে গিয়েছে, এখানে ক্যামেরুন ঢুকেছে, এখানে ইরিত্রিয়া ঢুকেছে, এবং ফিলিপিন 2015 সালে কিন্তু সবচেয়ে বেশি ছিল, 50,000। সেই ফিলিপিনিদেরও হয়তো এখন কানাডাতে আসার প্রবণতা কমে গিয়েছে, বা তারা ইউএসএ তে যাচ্ছে, যার ফলে ফিলিপিনিও কমে গিয়েছে। এবং ইন্ডিয়ানরা যেখানে মানে এইভাবে যদি প্রজেক্টের যদি চলতে থাকে, তাহলে এই বছর শেষে ইন্ডিয়ানদের সংখ্যা দাঁড়াবে 1,48,894 জন। কানাডার মোট টার্গেট হচ্ছে 3 লাখ বা 3.5 লাখ। তো অলমোস্ট অর্ধেকই কিন্তু কানাডার ইমিগ্রেন্ট এই মুহূর্তে ভারতীয়। আহ, এটা একেবারে রূঢ় সত্য। তো বাংলাদেশি কম, বাংলাদেশি কেন কম? প্রথম যদি বলি যে আমরাও বেশি দিন আসিনি, ক্ষমা করবেন, আমরাও 15 সালে এসেছি। উম, বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষকে কানাডা সম্বন্ধে সুযোগ সুবিধা
অসুবিধাগুলি জানাই। কিন্তু বাংলাদেশীদের মূল সমস্যা হচ্ছে একটা সময় যখন যারা স্টুডেন্ট হিসাবে কানাডাতে পড়তে আসতেন তারা তাদের মতো করে থেকেছেন। তারা চেষ্টা করেছেন কিন্তু হয়নি। উম এখনো যে আমরা পারছি সেটা না। আমাদের বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ইকোনমিতে কন্ট্রিবিউশন কম। এখন পর্যন্ত আমরা কোনো শুধুমাত্র আ আ তেমন কোনো প্রভিন্সেও আমরা কোনো মিনিস্টার বাংলাদেশী নাই। ফেডারেলের ৪, ৫, ৭ গত নির্বাচনে ৮ জন নির্বাচন করেছিলেন এমপিতে, সেখানে কেউ জিততে পারেননি। এবং শুধুমাত্র অন্টারিও প্রভিন্সে একজন এমপি রয়েছেন। আ এ এলএম এর মানে অর্থাৎ সেই প্রভিন্সিয়াল মিনিস্টার রয়েছেন। এই কিন্তু আমাদের দৌরাত্ম্য। আর আমাদের বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি বলেন যে তাহলে শুধুমাত্র ওই বাংলাদেশি স্টাইলের কিছু আ রেস্টুরেন্ট বা গ্রোসারি ছাড়া মূলধারার ক্যানেডিয়ান ব্যবসা-বাণিজ্যেও কিন্তু বাংলাদেশীদের কন্ট্রিবিউশন নেই। তো বাংলাদেশীদের কন্ট্রিবিউশন নেই, যার ফলে কম। তবে এখন কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু অনেক আসছে। আমরা অনবরত ভিডিও করছি এবং এখন যদি কানাডার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলিতেই দেখবেন যে টপ 10 যদি স্টুডেন্ট থাকে কোন দেশ থেকে এসেছে, আমার ধারণা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আ ৫-৬ এর মধ্যে অর্থাৎ ১ম ৫-৬ টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। তো এটি একটি আশার কথা। তো এই সিনারিও হয়তো আগামী ৫-৭ বছর পরে থাকবে না এবং টপ 10 এর মধ্যে বাংলাদেশ চলে আসবে। আর ভিডিওটি যারা দেখছেন কানাডা সম্বন্ধে যারা আগ্রহী তারা মনে রাখবেন যে আগে কানাডার ইমিগ্রেশনের গতি প্রকৃতি জানতে হবে এবং গতি প্রকৃতি জেনে যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে সম্ভব। অনেকেই ভিডিও সবসময় বলি যে ভিজিট ভিসাকে অ্যাসাইলাম গ্রহণ করাকে একটি ইমিগ্রেশনের পার্ট ধরে নিয়েছেন। এইভাবে যদি আসেন এটা কোনো হিসাবের মধ্যেই নাই কিন্তু। এই যে এই যারা ইমিগ্রেশন ক্লেম অ্যাসাইলাম ক্লেম করেছেন তারা কিন্তু এই হিসাবে নেই। যখন তিনি পিআর পাবেন তখন সেই হিসাবের মধ্যে থাকবে। তো কানাডায় আসার আগে আ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে আসবেন। বড় অপরচুনিটির দেশ কানাডা। এই অপরচুনিটিটা কাজে লাগাতে হবে। ভারত কাজে লাগিয়েছে, চায়না কাজে লাগিয়েছে, ফিলিপিন কাজে লাগিয়েছে। আ বাংলাদেশের এখন পালা। আমরা ইনফরমেশন দেওয়ার জন্য বসে রয়েছি, তথ্য জানানোর জন্য বসে রয়েছি। কিন্তু ভাই একটি ভিসা দেন, এই ধরনের জিনিস কিন্তু কানাডাতে হয় না। তো উম চেষ্টা করতে হবে এবং ভারত পারলে, চায়না পারলে তাদের মেধার তো অতটা আমাদের চেয়ে বেশি না বা অত কিছুই না। তো তারা পারলে বাংলাদেশ কেন পারবে না? হোপফুলি বাংলাদেশ অবশ্যই পারবে এবং আমি যে বললাম যে ইউনিভার্সিটিগুলিতে এখন কানাডার ইউনিভার্সিটিগুলিতে এখন ১০ টা দেশের কেন ৫-৬ টা দেশের মধ্যেও কিন্তু বাংলাদেশ রয়েছে এবং এই সংখ্যা আরো দিনের দিন বাড়বে। আ এবং বাংলাদেশ অচিরেই একটি স্থান করে নিবে কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে। আবারও বলি ভালো করে জানুন, বুঝুন। আ অপরচুনিটি আছে। কিন্তু সব জায়গায় সবার জন্য না। সবার জন্যও কানাডা না। তো আপনি কোন জায়গাটাতে আপনি যোগ্য সেই জায়গাটা খুঁজে বের করুন। আমাদের ভিডিওগুলির সাহায্য নিন, গভর্নমেন্টের ওয়েবসাইট দেখেন। এটা কোনো কঠিন কোনো কাজ না। এটা কোনো কঠিন কাজ না। শুধুমাত্র জানতে হবে, বুঝতে হবে কোন স্ট্রিমে আপনি যোগ্য আ সেটা আপনার জানতে হবে। তাহলেই সম্ভব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।